অসম বিধানসভা নির্বাচনে প্রাক মুহূর্তে শ্রীভূমি জেলার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। পাথারকান্দির ও উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু জনগণের মধ্যে নতুন রাজনৈতিক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ দল বেঁধে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। ফলে উত্তর করিমগঞ্জ পাথারকান্দিতে গেরুয়া শিবিরে সংখ্যালঘুদের ভিড় ক্রমশ বাড়ছে। এর ফলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে একের পর এক ভাঙ্গন দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। নির্বাচনের ঠিক আগে এই ধরনের দলবদল এলাকার রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। উল্লেখযোগ্য যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি চলছে। গত 3 দিন ধরে এই দুই কেন্দ্রে সংখ্যালঘু মানুষ বিজেপির পতাকার তলায় আসছে। এই প্রসঙ্গে সংখ্যালঘু মোর্চার জেলার সভাপতি আব্দুল মান্নান বলেন, এই দৃশ্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। তার মতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এখন উন্নয়নের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি আরো বলেন, পাথারকান্দির বিভিন্ন এলাকার মানুষ শান্তি সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে কংগ্রেসের সময় সংখ্যালঘুদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, তবে বর্তমানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বহু মা বোন উপকৃত হয়েছেন। অতীতে নানা সমস্যা ও দালাল চক্রের প্রভাব থাকলেও এখন পরিস্থিতির উন্নতি হয়েছে এবং প্রশাসনিক কাজে গতি এসেছে বলেও তিনি উল্লেখ করেন। আব্দুল মান্নান আরো দাবি করেন, যদিও 2021 সালের নির্বাচনে সংখ্যালঘু ভোটের সমর্থন কম ছিল, বর্তমানে সেই সমর্থন উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আসন্ন নির্বাচনে কৃষ্ণেন্দু পাল 50 থেকে 60 হাজারের বেশি ভোটে জয়ী হবেন। আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে পাথারকান্দি বিধানসভায় বিজেপিতে মাইনরিটি সংখ্যালঘু মানুষের যেভাবে জয়েনিং করছেন, একটাই উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয়ের জয় নিশ্চিত। বিগত দিনে যে সমষ্টি ডিলিমিটেশন হয়েছে, ডিলিমিটেশনের পরিপ্রেক্ষিতে যে চিত্র তৈরি হয়েছে, সেটা আমরা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ খুব ভালো অবগত হয়ে গেছি। যদি আজকের দিনে আমরা সংখ্যালঘু পাথারকান্দি বিধানসভাতে আমরা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোট কম দেই নাও দেই, তথাপিও বিজেপির প্রার্থীর জয় নিশ্চিত। তার জন্য মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় বিগত দিনে এই সমষ্টিতে যে হারে সম উন্নয়ন এবং শান্তি সম্প্রতি বজায় রেখে সম উন্নয়নের উদ্দেশ্যে আজকে আমরা পাথারকান্দির প্রত্যেকটা অঞ্চল থেকে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিগত 3-4 দিন থেকে যেভাবে মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত ধরে বিজেপিতে ভিড়ছে, আপনারা দেখেছেন গত পরশুদিন 1/2 শতাধিক মানুষ জয়েন করেছে। গতকালকে দেখেছেন 200-এর উপরে মুরব্বিয়ান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেক ভিলেজ থেকে এই সমষ্টির মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয়ের হাত ধরে জয়েন করেছে। আজকেও আপনারা দেখেছেন অল্প কিছুক্ষণ আগে এই লোয়ারপুয়া মণ্ডলে, আপনারা অবগত আছেন, লোয়ারপুয়া মণ্ডলে প্রায় 100-র ঊর্ধ্বে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যুবক ভাইয়েরা এবং মুরব্বিয়ানরা মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয়ের হাত ধরে জয়েন করেছেন। বহুজাতিক খাদ্য প্রতিষ্ঠান কেএফসির বিরুদ্ধে আবারও নষ্ট মাংস সরবরাহের অভিযোগ উঠেছে। শ্রীভূমির কেএফসি শাখা থেকে এক ক্রেতা মাংস অর্ডার করে বাড়িতে নিয়ে যান, কিন্তু প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে তীব্র দুর্গন্ধে পুরো ঘর ভরে যায়, যার ফলে কেউই সেই খাবার খেতে পারেননি। ক্রেতার অভিযোগ, মাংসের রং ও গঠনও অস্বাভাবিক ছিল, যা থেকে বোঝা যায় যে খাদ্যটি নষ্ট হয়ে গিয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে দোকান কর্তৃপক্ষকে বিষয়টি জানান। প্রথমে দোকানের পক্ষ থেকে মাংসটি বদলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও সেই প্রতিশ্রুতি বাস্তবে পূরণ করা হয়নি বলে ক্রেতা অভিযোগ করেন। এই ঘটনার পর ক্রেতার মধ্যে তীব্র অসন্তুষ্ট দেখা দেয় এবং তিনি জানান, এ ধরনের আচরণ গ্রাহকের অধিকারের প্রতি সম্পূর্ণ অবহেলার পরিচয় দেয়। ঘটনাটি ইতিমধ্যেই স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে কেএফসির কাছ থেকে এমন ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য। তারা দাবি করেছেন যে শ্রীভূমির এই কেএফসি
আউটলেটে নিয়মিত খাদ্যের মান পরীক্ষা করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অনেকের মতে যদি এ ধরনের ঘটনা বারবার ঘটে তাহলে তা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বড় ধরনের খাদ্য নিরাপত্তা সমস্যার ইঙ্গিত। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলছে বড় ব্র্যান্ডের উপর নির্ভর করা কতটা নিরাপদ এবং গ্রাহকদের স্বাস্থ্য ও অধিকার কতটা সুরক্ষিত রয়েছে। আমার ভাইয়ে নিয়ে গেছিল কেএফসি থেকে চিকেন, এই বিল আছে, ঠিক আছে। আমরা নিয়ে যখন গেছি আনি তখন গিয়ে খাওয়ার পরে দেখি চিকেনটা মানে স্মেল করে বন্ধ হয়ে গেছে খাওয়ার পরে। একটু খাওয়ার পরে তারা কমপ্লেন দিছিলাম ফোন করিয়া, তারা কইলো আইয়া রিপ্লেস করিলে। আমরা আইসি রিপ্লেস করতে, তখন ওটিয়া কইলো এখানে আওয়ার পরে রিপ্লেস হয়ে যাব। তো স্টোর ম্যানেজার যে আছে শিফট সুপারভাইজার কিটা রনিত সিংহ, হে ওটিয়া কইছে না সব ঠিক আছে। আমি দুইটা কাস্টমারের চেক করাইলাম, গন্ধ শুনাইলাম, গন্ধ শুনিয়ে দেখে না নষ্ট, হে তেও ডিনাই করে। আমি বললাম ঠিক আছে তুমি রিটার্ন দিতে পারবাই নি, হে উঠে বলছে আমি রিটার্ন দিব, হে রিটার্ন দিলাইছে, ঠিক আছে। আর ম্যাডাম যে আসইন ওখান যে ম্যাডাম আইসেন তাই উঠিয়া গন্ধ শুনিয়া তাইনও উঠিয়া কইসইন যে না নষ্ট, কিন্তু হে ডিনাই করছে। ও করিমগঞ্জের কেএফসির অবস্থা। ফুড সেফটি লিয়ে আমরা অত ইয়ে করি, আর ফুড সেফটি লিয়ে এই কন্ডিশন করিমগঞ্জ কেএফসি। এর আগেও কমপ্লেন হয়েছিল বহুতবার, ও রিসেন্ট রিটার্ন দেওয়া হয়েছে নি? না রিটার্ন দেওয়া হয়েছে না। আমি উঠিয়া কইছি আমি রিটার্ন কেন নিতাম, তুমি হে ডিনাই করে এউটি আবার তার চিকেন নষ্ট এই ঠিক আছে। পাচারের পথে গাঁজা বোঝাই কন্টেইনার জব্দ পাথারকান্দিতে। পলাতক চালক। পাচারের পথে একটি গাঁজা বোঝাই কন্টেইনার গাড়ি ধরা পড়ল পাথারকান্দিতে। জানা গেছে বৃহস্পতিবার শেষ রাতে NL01N4432 নম্বরের একটি গাঁজা বোঝাই কন্টেইনার গাড়ি ত্রিপুরা পুলিশের চোখে ধুলো দিয়ে রাজ্য সীমান্ত পেরিয়ে কাঁঠালতলী হয়ে চাঁদকিরার ফাঁড়ি পথ ধরে পাথারকান্দি জাতীয় সড়ক দিয়ে অন্যত্র যাবার মতলবে ছিল। এমন আগাম খবরের ভিত্তিতে পাথারকান্দির স্থানে স্থানে নাকা চেকিং এ ব্যস্ত পুলিশ কর্মীরা সজাগ দৃষ্টি রাখেন। এতে সাফল্য আসে। লরিটি পাথারকান্দির ময়না বাইপাস এলাকায় পৌঁছলে কর্তব্যরত নাকা চেকিং এ পুলিশ কর্মীরা গাড়িটিকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করেন। তখন সুযোগ বুঝে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে স্থানীয় আরেকটি সূত্রের কথায় গাঁজাগুলো নাকি ট্রেন যুগে চাঁদকিরায় আসার পর অন্যত্র পাচারের উদ্দেশ্যে লরিতে লোড করা হয়েছিল। পরে এ কাণ্ডে শুক্রবার সকালে তদন্তে নামেন সমজেলা এসপি অনির্বাণ শর্মা সহ বড়সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পাথারকান্দি ইন্সপেক্টর ওসি মানসজ্যোতি বড়সহ অন্যান্য পুলিশ কর্মীরা। তারা গাড়িটিতে তল্লাশি করে বাহনের কেবিনের উপর থেকে 38 প্যাকেট 4.5 কুইন্টাল পরিমাণ শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেন। এ মর্মে সমজেলা এসপি শর্মা বাবু জানান যে বাজেয়াপ্ত গাঁজাগুলো কালোবাজারের মূল্য আনুমানিক 2 কোটি টাকার মতো হবে। এ কাণ্ডে পলাতক চালককে খুঁজে বের করতে সবদিকে পুলিশ জাল বিছানো হয়েছে। পুলিশের এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে স্থানীয় সামাজিক সংগঠন জিপিএফ এর সভাপতি কাম ছাত্র নেতা বদরুল হক সন্তোষ প্রকাশ করেন। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ডেফিনেটলি আমাৰ বিপদ সাপঞ্জ এই নিৰ্বাচনী প্ৰচাৰৰ সময়ত আজি আমি যোৱাকালি ৰাতি আমি খবৰ পাইছিলোঁ যে এইপিনে গাড়ী আহিব পাৰে, মাদক দ্ৰব্য যিটো নিষেধ NDPS ছাবষ্টেঞ্চ সেইটো লৈ আহিব পাৰে। সেইমতে আমি ঠায়ে ঠায়ে আমি যিটো নাকা চেকিং লগাইছিলোঁ, নাকা চেকিং লগাওঁতে আজি ৰাতিপুৱা 4:30-5টামান বজাত, একচুৱেলি 5টামান বজাত আমি যিটো আছিমগঞ্জ বাইপাছ যিটো আছে, যিটো মইনা বাইপাছ বুলি কয়, তাৰে আছিমগঞ্জৰ ওচৰত তাতে আমি নাকা চেকিং লগাওঁতে সেইটো গাড়ীটো পাথাৰকান্দিৰ পিনৰ পৰা আহি মইনা বাইপাছৰ পিনেদি হৈ যাবলৈ ওলাইছিলে। সেইটো মোষ্ট প্ৰবলি শিলচৰ হৈ পাছত গুৱাহাটী যাবলৈ ওলাইছিলে। ট্ৰাক আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। ট্ৰাকৰ নম্বৰটো হৈ গৈ নাগালেণ্ডৰ গাড়ী 01N4432। সেইটো গাড়ী আমি নাকা চেকিঙত যেতিয়া ৰখাবলৈ নৰখাই আগবাঢ়ি গুচি গ'ল। আমি পিছে পিছে আহোঁতে হঠাৎকৈ এই মইনা বাইপাছৰ যিটো দোহালীয়া ৰাস্তা চাৰিআলি এটা আছে, চাৰিআলিটো ক্ৰছ কৰি ট্ৰাক ৰখাই ড্ৰাইভাৰজন পলাবলৈ সক্ষম হৈ গ'ল। কিন্তু আমি খবৰ ৰাখি আছোঁ, আমি চেষ্টা কৰিম ড্ৰাইভাৰক কৰায়ত্ব কৰি এৰেষ্ট কৰিবলৈ। আৰু গাড়ীৰ যিটো কণ্টেইনাৰ ট্ৰাক আছিল, ভিতৰত পিছপিনে কোনো মাল একো নাই, কিন্তু ড্ৰাইভাৰৰ যিটো চেম্বাৰ আছে, চেম্বাৰৰ ওপৰত গোপন এটা চেম্বাৰ তেওঁলোকে বনাইছিলে। তাতে আমি
38 পেকেট যিটো গাঁজা ইণ্ডিপেণ্ডেণ্ট সাক্ষীৰ সন্মুখত আমি জব্দ কৰিছোঁ। ড্ৰাগছ ডিটেকশ্যন কিট দি আমি পৰীক্ষা কৰি দেখিছোঁ হয় গাঁজা হয়। তাতে 38 পেকেট পাইছোঁ। প্ৰতি পেকেটত এভাৰেজ গড় 12 কেজি 300 গ্ৰাম মানকৈ আছে। আমি সৰ্বমুঠ ওজন কৰি যিটো পাইছোঁ সৰ্বমুঠ 455 কেজি 0.139 কেজি গাঁজা ইয়াত আছে, যাৰ বজাৰ মূল্য আমি যিটো জানো প্ৰতি কেজিত 50,000 টকাকৈ হয়। গতিকে সেই হিচাপত 2,21,00,000 টকাৰ ওপৰত মূল্য হ'ব। আৰু যিটো ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যিটো চৰকাৰৰ অভিযান অব্যাহত আছে, অব্যাহত থাকিব, নিৰন্তৰ আমাৰ সংগ্ৰাম অব্যাহত থাকিব, জাৰি ৰাখিম। আৰু ড্ৰাগছৰ লগত কোনো ৰকমৰ কোনো আপোচ নহয়। যেতিয়াই আমি সুযোগ পাম, যেতিয়াই খবৰ পাম, আমি ধৰিহে এৰিম, জব্দ কৰিম, উপযুক্ত শাস্তি দিয়া হ'ব। এইখিনি কৰা হ'ব। MBBS এক্টৰ শিলচরে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে সর্বানন্দ সোনোয়াল জয়ের ব্যাপারে আশাবাদী দল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক নির্বাচনী কর্মসূচি নিয়ে শিলচরে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শুক্রবার শিলচর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশ যোগ দেন তিনি। এদিন সফরের শুরুতে বরকলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কিশোরনাথের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন সোনোয়াল। পরে শিলচর স্পোর্টিং ইউনিয়নের মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হয়ে শিলচর কেন্দ্রের প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের পক্ষে প্রচার চালান। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন আসন্ন নির্বাচনে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপি বড় জয় অর্জন করবে। তিনি বলেন বিজেপি সরকারের জনগণের কল্যাণে একাধিক উন্নয়নমূলক কাজ করেছে এবং শিলচর আজ দেশের একটি উন্নত মানের শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। সোনোয়াল আরও বলেন বিজেপি সরকারের আমলে দেশের যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হয়েছে। পাশাপাশি মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন পূর্ববর্তী কংগ্রেস আমলে শিলচর শহরে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়নি। বর্তমান বিজেপি সরকার সেই ঘাটতি পূরণ করেছে বলেও দাবি করেন তিনি। যেতিয়া ৰাস্তা পদূলি নাছিল, ওপৰা নোপৰা ডাঙৰ ডাঙৰ গাঁত, শিলচৰৰ পৰা কৰিমগঞ্জলৈ হাইলাকান্দিলৈ যোৱাৰ বিভিন্ন অসুবিধা হৈছিল। মোৰ গাড়ী কেইবাটা ঠাইতে পাংচাৰ হৈছিল আৰু গাঁৱৰ ভিতৰ ৰাস্তাটো নাছিলেই। মূল যিটো ৰাস্তা সেই ৰাস্তাটোৰ অৱস্থা জৰাজীৰ্ণ আছিল আৰু ইয়াত কোনো ধৰণৰ উন্নত শিক্ষানুষ্ঠান নাছিল। আৰু গুৱাহাটীৰ পৰা ট্ৰেইনে আৰু এই সভাত উপস্থিত আছে কাছাৰ জিলাৰ মাননীয় সভাপতি व्यवस्था थे नहीं, पुल थे नहीं, यहाँ ट्रेन भी नहीं थी, एक भी ट्रेन नहीं चलता था सारा सिलचर तक। अब 20-20 ट्रेन चलने लगा है और वो भी फर्स्ट क्लास, राजधानी से लेकर अलग अलग मतलब स्पीड से चलने वाला सुपरफास्ट ट्रेन भी चलने लगा है। और आप देखिए गुवाहाटी और सिलचर का कनेक्टिविटी, इसका समय घटाने के लिए 5 घंटा के अंदर सिलचर से गुवाहाटी आ सके, इसकी वजह से एक्सप्रेस हाईवे का 22,000 करोड़ लागत से जो बनेगा, इससे साफ यही है ये बराक साउथ ईस्ट एशिया का एक बहुत महत्वपूर्ण केंद्र बिकॉज दिस नेशनल वाटरवेज इज कनेक्टिंग बे ऑफ बंगाल थ्रू बांग्लादेश प्रोटोकॉल रोड and this is the golden opportunity for the people of Barak and the people of Assam, people of Northeast to access to the global market. And now, under the dynamic leadership of Honorable Prime Minister, his visionary leadership has ultimately created this ecosystem. Now Barak is now very much visible and distinctive, Barak River in the world map. सर आसाम में
जो माहौल है, राजनीतिक माहौल है, जो लोगों ने तो ये स्पष्ट किया है कि विकास के लिए बीजेपी को ही सत्ता में रहना सही है, क्योंकि कांग्रेस तो पिछले 7 साल में कुछ नहीं कर पाए। उनको जब भी जनता ने मौका दिया था कांग्रेस को शासन के लिए, उसी कालखंड में उन्होंने भ्रष्टाचार दुर्नीति से शामिल हो गए और जनता की दिल की आवाज को कभी सुन नहीं पाया। इसलिए उनकी कार्यकाल में वो विफल रहे, जनता को नाइंसाफी किया है। इसकी वजह से जनता ने अब तय किया है उनको सजा देना चाहिए। इसलिए कभी भी कांग्रेस सत्ता में नहीं आ पाएगा और विकास के लिए, शांति के लिए, समन्वय के लिए आज अगर कोई पार्टी निष्ठापूर्वक काम किया है, वो पार्टी है भारतीय जनता पार्टी। और माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में पिछले 10 साल में असम सरकार और केंद्रीय सरकार मिलकर जो भी सफलता की इतिहास रचना की है, इसकी वजह से बराक, ब्रह्मपुत्र, पहाड़, भयाम हर प्रांत के लोग खुश हैं और नई पीढ़ियों को अपना सुनहरा एक जीवन बनाने के लिए फिर से माता पिता का ही निर्णय है, युवा बंधु का ही निर्णय है, सब लोगों का ही निर्णय है कि बीजेपी सत्ता में रहे। কাঠিগড়ায় স্বামীর হাতে গৃহবধূ খুন, কন্যা সন্তানকে জন্মকে কেন্দ্র করে চাঞ্চল্য। দ্বিতীয় কন্যা সন্তানের জন্মের পর থেকেই বাড়ছিল নির্যাতন, অভিযুক্ত স্বামী গ্রেফতার। কাছাড় জেলার কাঠিগড়া এলাকায় লেবারপুটা গ্রামে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ, স্বামী মেহবুব আলম তার স্ত্রী শাবানা বেগমকে হত্যা করেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ওই গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর অভিযুক্ত প্রথমে বিষয়টিকে আত্মহত্যা বলে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় দ্রুত শাবানার মৃতদেহ কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে এবং মেহবুব আলমকে আটক করে। জানা গেছে, দাম্পত্য জীবনের শুরুতেই কন্যা সন্তান জন্ম নেওয়াকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত হয়। প্রায় 1.5 থেকে 2 মাস আগে দ্বিতীয় কন্যা সন্তানের জন্মের পর শাবানার উপর নির্যাতন আরো বেড়ে যায়। এদিকে হাসপাতালে মেহবুবের সঙ্গে আরো কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, তবে পুলিশকে দেখে তারা পালিয়ে যান, যা তদন্তকারীর সন্দেহ আরো বাড়িয়ে তোলে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অন্যান্য অভিযুক্তদের খুঁজে তল্লাশি শুরু হয়েছে। এইগুলো বিয়ে হয়েছে মানে তাকে এইরকম যন্ত্রণা দিয়া যাইতে তারা কিছু নিয়ে এখন পয়সা নম্বর মেয়েও এত বেশি হয়েছে সেখানে আর বলছে এখন ইগু যেমনি হয়েছে ওই তো হয়েছে খালি তোর মেয়ে হয়েছে ও তো মায়ের পিঠে করে এই করে মানে গ্রাম্য বিচারে বিধান হয়েছে তো তার চাষা বিধান বিচার করে। গ্রামের নাম গ্রাম চন্দ্রনগর পাটকু। আচ্ছা, আপনার মেয়ের নাম কিটা ছিল? শাবানা বেগম। কিটা ঘটনা এখন তো? ঘটনা তো আমরা কিছু জানি না। আমার বুড়ির কাছে বন মারি, আমার বুড়িরে তারা বন দেয় না। ডেইলি বন মারি, আমার বুড়িরে বন দেয় না, কোনো তারা মাথায় না। আর মারধর করে। আমার ছোট বোন, বোন নাম কি মেয়ের? মেয়ের নাম শাবানা বেগম। আচ্ছা, প্রথম বিবাহ হয়েছে সামাজিক হিসাবে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পর তাকিয়া তো কোন জায়গায় বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে চণ্ডীনগর তাকিয়া লেবারপুতা। আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম হইল মেহবুব আলম, ডাক নাম রাজা। তো সামাজিকভাবে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে মোটামুটি কিছুদিন, বছর 6 মাস মোটামুটি সুন্দর চলছে। তখন প্রথম সন্তান যে সময় জন্ম লইছে, মেয়ে সন্তান, এই মেয়ে সন্তান জন্ম লওয়ার পর তাকিয়া আমার ছোট বোনের উপরে একটা টর্চারিং শুরু হয়েছে। যে টর্চারিংয়ের কারণে বারবার এরিয়ার মধ্যস্থ মানুষ মধ্যে পড়িয়া বিচার আচার করিয়া মোটামুটি সব মধ্যস্থ মানুষের চায় যে সংসারটা সুন্দর মতো চলুক বলিয়া, তাই মোটামুটি ঈদের কিছুদিন আগে হয়েছে তাই নেওয়ার লাগিয়া তারা বারবার ঘর থেকে ফোন দিলে ফোন তারে দেন না। ফোন তার মানে তার অধিকার তারা চিনে রাখি দিছে, মানে তারে ফোন দেন না বা বাবার বাসার লগে কোনো কথাবার্তা কইতে দেন না।
এবং ঈদের পরের দিন লইয়া যাওয়ার কথা হওয়ার কারণে হয়তো আমার বোনটারে টর্চারিং করে মারিয়া হে নিজে জখম বিভিন্ন জখম আছে শরীরের মধ্যে